আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ সকাল। আজকে আমাদের সামসুন ট্রাবজন সফরের চতুর্থ দিন। সকালে এই যে হোটেলে ছিলাম সেই হোটেলের রুফটপ রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্টের আইটেমে মধু, বিভিন্ন ধরনের জ্যাম, জেলি দেখতে পাচ্ছেন। জলপাই থেকে শুরু করে বিভিন্ন ধরনের পনিরের আইটেম। টার্কিশ ব্রেকফাস্টে অবশ্যই বিভিন্ন ধরনের পনির আইটেম অবশ্যই থাকবে, কারণ এদের ব্রেকফাস্টটা অনেক হেলদি হয়। এছাড়াও আপনারা টক দইয়ের বিভিন্ন ধরনের এই যে আইটেমগুলো খুবই টেস্টি এবং স্বাস্থ্যকর। বয়েলড এগ, এটা একটা ভেজিটেবল। এখানে দেখতে পাচ্ছেন ব্রেড, মিক্স ভেজিটেবল। আমি এই সব কিছু আইটেমের যেগুলো ভালো লাগে সবগুলো নিয়ে প্লেটে নিয়েছি। ব্রেকফাস্ট করে আজকে আমরা এখান থেকে চেক আউট করে যাব। চেক আউট করে আমরা অলরেডি বের হয়ে গেছি। এই হলো আমাদের হোটেল, পয়েন্ট ব্রেক হোটেল, একদম ট্রাবজন শহরের সেন্টারে অবস্থিত এই হোটেলটি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে ট্রাবজনের দুটি সুন্দর দর্শনীয় স্থান দেখব। আর ট্রাবজনের থেকে আমাদের বাসা প্রায় 850 কিলোমিটারের, আর আঙ্কারায় আমাদের বাসা 850 কিলোমিটারের উপরে। সো আমরা আঙ্কারার উদ্দেশ্যে রওনা দেব জায়গা দুটি দেখে। আর যেহেতু ট্রাবজনের দুটি জায়গা দেখতে দেখতে আমাদের অনেক সময় লেগে যাবে, আর বাসা দূরত্ব যেহেতু এত বেশি, আজকে আমরা যাত্রা পথে কোথাও নাইট স্টে করব। কোথায় নাইট স্টে করব ঠিক আমাদের প্ল্যান করে রাখিনি। আগে আমরা জায়গা দুটি দেখি। দেখতে পাচ্ছেন কৃষ্ণ সাগরের পাশে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আসলে ট্রাবজনের প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর। মেইন যে স্পটগুলো আছে সেই স্পটগুলোর পাশাপাশি সেই স্পটে যাওয়ার যে রাস্তাগুলো সবগুলো অসাধারণ। যেমন এই পাহাড়ের নিচে যে মসজিদটি দেখছেন কত সুন্দর লাগছে। যদি আপনার ভিডিও করার অভ্যাস থাকে সুন্দর সিনের, তাহলে আপনি এখানে আসলে শুধু ভিডিও করতে থাকবেন, কারণ এখানে যা দেখবেন সবকিছুই ভিডিও করে ধরে রাখার মতো সুন্দর। বড় রাস্তা থেকে আমরা এবার পাহাড়ি সরু রাস্তায় এসে পড়লাম। শুরু হয়ে যাবে পুরো আঁকাবাঁকা রাস্তা। কি খারাপ রাস্তা দেখছেন, এই সরু রাস্তায় দুইটা গাড়ি পাশাপাশি কিভাবে যাবে ভাইজানরা, দেখেন তো। আমাদের ড্রাইভার সাহেব আল্লাহ সুস্থ রাখুন, আল্লাহ আপনি সহায় হন। রাস্তা যত শুরু হয়ে যাচ্ছে প্রকৃতির অধরা সৌন্দর্য যেন ততটাই বেড়ে যাচ্ছে। আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, কিন্তু আমার যতটা ভয় না লাগছে, আমার সাথে যারা যাচ্ছে তাদের ভয় মনে হয় আরো বেশি লাগছে। তারা খুব আতঙ্কগ্রস্ত অবস্থায় আছে। আমি ভিডিও করার জন্য। We got more higher! There's a car behind. Continue for 4 আমরা kilometers. কত উপরে উঠে আসছি, পুরো পাহাড়ের একদম মাথায়। ভাই গাড়ি এই আস্তে আস্তে গাড়ি আসতেছে, একটু স্লো করে দাও। কি দিবি, খাইতে দিবি? পরে পরে তুই যা, ভাগ। গাড়ি চালানো আস্তে, কাদের মতো করলো। ও এত দূরে যাচ্ছে, ও মানে এখানকার। ও 61। ও সব বুড়া মানুষ নাকি, ইয়াং মানুষ নাই? ইয়াং মানুষটা সব শহরে থাকে। এখানের রাস্তাগুলো, বাড়িগুলোর সামনে এই সরু রাস্তা দিয়েই এখানকার মানুষজন হাঁটাচলাও করে, প্লাস গাড়িও চলাচল করে। তো হাঁটা চলাচল করা প্লাস গাড়ি চলাচল করা একই রাস্তায়, এত সরু রাস্তায় অনেকটাই বিপজ্জনক আমার মনে হচ্ছে আমার কাছে। Wow, look!
আমি প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে গাড়ি চালিয়ে যাচ্ছি। এক অসাধারণ অনুভূতি, ভালো লাগার মাঝে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি। বিন্দুমাত্র কোনো টেনশন বা ভয় কাজ করছে না। আর স্পেশালি যখন আমরা দুই পাশে যখন বাড়ি ঘরগুলো দেখছিলাম, তখন সাহস আরো বেড়ে যাচ্ছিল, কারণ একটু মানুষজন এখানে আছে, ভয়ের কোনো কারণ অবশ্যই নেই। পাহাড়ের রাস্তার দুই পাশে বাড়িগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। একটা বাড়ি এক এক রকম ডিজাইনে করা, অনেক সুন্দর। আর নাকি আমার হাতে নিতে ভয় লাগতেছে। ভয় লাগতেছে। না আমার নামার সময় নামার সময় টিউশন করতেছে, আল্লাহ ভরসা বাবা। আর একটু সমস্যা নেই। সবাই যাচ্ছে না। আমরা গাড়ি ঠেলে যাব। আমি নামার সময় 10 যেতে হবে। অন্যদের 10 হলে 10 যাবো। নামার সময় 10 দেওয়া লাগবে না, এমনি না মানে স্পিড বেড়ে যাবে। আমরা শুধু উপরে উঠেই যাচ্ছি। অনেক ভালো হয়েছে, ডিসিশন একদম পারফেক্ট ছিল। কারণ আসার সময় সবচেয়ে কষ্টটা হয়েছে, যাইতে পারতা হয়তো, আসার সময় বিশাল ও মাই গড, কি কি সুন্দর রাস্তা দেখছো তোমরা? কোন সাইডে দেখবো সেটা জানি না। দুই সাইডে দেখো। ও ঝর্ণা, আরে দারুণ থামাবা নাকি? জিনিস। কই থামাবো এনে? আমার যাবে না। ভিডিও করো। নাইস। এই যে রোডের পাশের মতো রাস্তা পেলাম না? Love from the mountain, especially the green one. আরো কয়েকটি ঝর্ণা পার হওয়ার পরে একটি মধুর দোকান দেখে আমরা এখানে থামলাম। রাস্তার পাশে গাড়ি রেখেছি, তাই উনি বলছেন যে এখন রাখলে কোনো সমস্যা নেই, আমরা ওখানে গাড়ি রাখতে পারি। আমরা ওখানে গাড়ি রেখে ওনার দোকানের পাশে ঝর্ণাটা দেখছিলাম, কি সুন্দর উপর থেকে নিচে বয়ে যাচ্ছে। খুব সুন্দর একটি লোকেশনে উনি দোকানটা করেছেন। আমরা এই রাস্তায় এসেছি। এগুলো কিন্তু পুরো মেঘ। আমরা উপরে উঠতে উঠতে এখন মেঘের ভিতরে চলে আসছি। আমরা মেঘের রাজ্যে এখন। পুরো অন্ধকার চারদিকে, মেঘে পুরো পাহাড় ছেয়ে আছে। নিচ থেকে অনেক সময় ওই পাহাড়ের উপরে মেঘগুলো দেখেছিলাম। এখন সেই পাহাড়ে উঠতে উঠতে সেই মেঘের ভিতরে আমরা চলে এসেছি। সামনে রাস্তা গাড়ি চালানো অনেকটাই কঠিন হবে। পুরো মেঘে ছেয়ে আছে সবকিছু। এরই মাঝে ওনার এই মধুর দোকানটি, আর এখানে উনি মধু চাষ করেন। গাছে কোনো ফুল নেই, কিন্তু মৌমাছিগুলো কোথা থেকে মধু সংগ্রহ করে তো পারছি না। বিভিন্ন ধরনের মধুর কালেকশন ওনার কাছে, এক একটা মধুর এক এক রকম দাম। সাদা মধু তো এক এক রকম। এখানে বসে উনি চা খাওয়ার ব্যবস্থাও রেখেছেন। ঝর্ণার শব্দ শুনতে শুনতে চা খাওয়ার সুন্দর ব্যবস্থা রেখেছেন উনি। কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মাঝখানে এত সুন্দর একটি মধুর দোকান। এই মধু কিনবো না? আমার সাথে যারা আছেন তারা সবাই মধুর কেনা নিয়ে ব্যস্ত। আমি এই সুযোগে আশেপাশের কিছু দৃশ্য ভিডিও ধারণ করছি। এই যে ওনার মধু চাষ করার যে বক্সগুলো, এখানে এগুলোর ভিতরেই মৌমাছি থাকে। এখানে উনি মধু চাষ করেন, একদম ন্যাচারাল। পাহাড়ি মধুর দাম, তাও আবার পুরো প্রাকৃতিক অর্গানিক ওয়েতে, দাম অনেকটাই বেশি। আঙ্কারা শহরে যে দামে কিনে তার থেকে কয়েক গুণ বেশি দাম এখানে। তারপরও আমরা কিছু মধু ওখান থেকে সংগ্রহ কিনলাম। আমরা এখানে এসে মধু না কিনলে আসলে
খারাপ লাগবে। উপর থেকে ঝর্ণার পানি পড়ে নিচের দিকে চলে যাচ্ছে, তুমি আসছো এখানে কেন? কি সুন্দর শব্দ। কাছে আসছো তুমি? খুব ভালো লাগছিল এই পরিবেশে সময় কাটাতে। কিছুক্ষণ বসে চা খেলাম, খুব মজা লাগলো। এখানে এই বাড়িটা, এটা বাড়ি না কিছু একটা, এটা বুঝতে পারলাম না। এখানে কিছুক্ষণ ব্রেক নিয়ে আবার আমরা যাত্রা শুরু করলাম। ওয়েদার আমি দেখি নাই কখনো, মানে মেঘলা ওয়েদার ইয়েতে আবাদ করবে, পুরা মাটি ছেই করছে। তার মানে এরা পুরো আবাদ করে নিজেরাই পাহাড়ি এলাকায়। আস্তে যাও, খুব আস্তে যাও। দেখো পুরো কিন্তু মেঘ এগুলো। ঝর্ণা তাহলে একটু পরপরই আছে, এই যে ঝর্ণা একটা দেখছো, এটা পুরাই মানে অনেকটা সিমলা মানালি রোহতাং পাস। In 200 meters, turn right. ওরে আল্লাহ, এই সবাই এই দেখো, তোমরা দেখো কিন্তু আমরা কোথায় গেলাম। লাইট জ্বালাও, লাইট জ্বালাও, হেডলাইট জ্বালাও পুরা। তোমরা আমরা কিন্তু ঠিক মেঘের মাঝখানে। তোমার চুপ কথা ছিলাম না একটা এই কথা। গাড়ি চালানোর সময় কেউ শব্দ Take the করে না। next right. খুবই রাস্তা ঝামেলা, এরকম রাস্তা তো আসলে তো 12টা বাজবে নেই। মানে মেঘ চলে গেলে আবার সুবিধা হবে। পাগল হয়ে গেছে নাকি? এই লোক এই বাড়িতে থাকে, সারাদিন মেঘের মধ্যে থাকে। সে মেঘের মধ্যে তার থাকে। বাসা বাড়ি মেঘের মধ্যে। সে রোদ চায়, তাই না? সে তো ভিটামিন ডি মরে যাবে অভাবে, ভিটামিন ডি সে পায় না। আল্লাহ ভাগ্য ভালো, ওদিক থেকে কোনো গাড়ি আসতেছে না। তাড়াতাড়ি আমাদের চলে আসতে হবে, জাস্ট দেখে আমরা চলে আসবো আবার। হ্যাঁ, এই যাওয়া আসা যাইতেই সুন্দর। হ্যাঁ। ওই জায়গায় সবুজ আর কিছু পাবো না। Then I can see anything. So মানে জাস্ট 10 হাত দূর who থেকে will come from there? I can He has see. to come slowly. রে গর্ত রে গর্ত রে গর্ত রে গর্ত রে। এই সামনে এদিকে আস্তে আস্তে সেটা আসার সময় তুমি ভাইয়ের সামনের দিও। হ্যাঁ, তুমি তাহলে আস্তে আস্তে ফলো করতে পারবা। তারপরে তোমরা সবাই চুপ থাকো তো এখানে। আমি এখানে কিন্তু এই যে রেলিং আছে, এখানে একটুখানি রেলিং। এই এটা কিন্তু 160 মনে হয়। এই টার্ন করো, টার্ন করো। কি টান করবো? এই রাস্তা তো না ওইদিকে না, আমরা যে ইয়েলো লাইন ধরে যাচ্ছি না। আমি আজকে ড্রাইভিং প্র্যাকটিস করতেছি এনে। আস্তে 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 সামনে কথা, তুমি তো একদমই কথা বলবে না। হ্যাঁ, কথা বললে তো ভাই টান তাই না সেখানে ভেজে আছে সবগুলোকে এই হাউস এই দিকে এখানে একটা। এখানে কি এরকমই থাকে না, রোদ ওঠে? হ্যাঁ, আমার তো মনে হয় না রোদ এখানে আসে। অবশেষে আমরা পৌঁছে গেলাম একদম পাহাড়ের উপরে। জায়গাটির নাম হলো হিদির নেবি ইয়াইলাসি। কিন্তু এখানে এসে হতাশ হয়ে গেলাম, কারণ ছবিতে যে সুন্দর দৃশ্য দেখেছিলাম এখানে এসে সেটা দেখতে পেলাম না। কারণ মেঘের কারণে এবং প্রচন্ড ঠান্ডায় এখানে বরফ জমে আছে এবং চারিদিকে শুধু মেঘ আর মেঘ, কিছুই দেখা যাচ্ছে না। আপনাদেরকে দেখাই, দেখেন এই ছবিগুলো দেখে এখানে আসার জন্য আমি মরিয়াছিলাম, কিন্তু একেবারে হতাশ। এই কোনো ভিউই আমরা এখানে পেলাম না। যদিও সব এক এক ঋতুর এক এক রকম সৌন্দর্য, আমরা এই গ্রিন সৌন্দর্য থেকে বঞ্চিত হলেও মেঘের যে সৌন্দর্যটা উপভোগ করতেছি সেটাও কিন্তু একেবারে খারাপ না। তবে এখানে বেশ কিছু সময় কাটানোর জন্য
আসলে তেমন কিছুই এখানে নেই। এখানে হয়তো আরো সামার সিজন মানে আরো গরম পড়ার পরে হয়তো আসলে এখানে ভালো লাগতো। আজকে শুক্রবার, আমরা যেহেতু এখানে চলে এসেছি, আজকে এখানে একটা মসজিদ আছে, মসজিদে জুমা নামাজ পড়বো। এখানে কিছু রেস্টুরেন্টও আছে, কিছু শপিং শোপিস কেনার দোকানও আছে। মানুষ পর্যটক নেই একদম। আসলে এই ওয়েদারে গাড়ি চালিয়ে এখানে আসা খুবই দুষ্কর। আমরা এই মসজিদে নামাজ পড়লাম। এটাও একটা অন্যরকম অনুভূতি, পাহাড়ি এক মসজিদে নামাজ পড়ার। এটি আসলে একটি গ্রাম। এই কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, আশেপাশে অনেক বাড়িঘর, গবাদি পশু পাখি পশু আছে, কিন্তু মেঘের কারণে কিছুই দেখা যাচ্ছে না। তাই আমরা বেশি সময় না কাটিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন, একটা গুহা দেখতে। আজকে আমরা সবকিছুতেই বাধাগ্রস্ত হচ্ছি। সুন্দর একটি উপত্যকা দেখার জন্য আমরা অনেক কঠিন একটা রাস্তা পার হয়ে গেছিলাম ওখানে, কিন্তু মেঘের কারণে দেখতে পারিনি। এখন আমরা যাচ্ছি অনেক পৃথিবীর অন্যতম দীর্ঘতম একটি গুহা দেখতে, কিন্তু রাস্তা বন্ধ করে রাস্তায় কাজ চলছে, তাই অপেক্ষা করছি আর রাস্তার কাজ দেখছি। যদিও দৃশ্যটি ভালোই লাগছে। না বেশি দূর না তো। ভাই তুই যেতে বলো কে? ভাই ওটা সব কথা পাইছে এবার থামার। কি ভাই প্ল্যান? ওরা কি সুযোগ দিবে? হ্যাঁ তুমি যাও, তোমার নাম্বার পাইছে। ভাই আমি তো তাই বলতেছি। না না কই না। ওই গাড়িটা কেন উঠছে এর উপরে? গাইটা সেদিকে আমি চিন্তা করছি ওরা তো রাস্তা তা তো অবশ্যই বলবোই। আর গিয়ে সমস্যা হলে সেটা বলতে না। রিয়ালে তাহলে আপনি বলবেন, ওই ছেড়ে দিবে, রাস্তা ছেড়ে দিবে, ওই পাশে ছেড়ে দিবে এখন। আমরা চলে আসলাম আরেকটি বড় পাহাড়ের উপরে গুহা দেখতে, চাল কেভ, যেটি ট্রাবজনের দুস্কোই গ্রামে অবস্থিত। সেই কেভের সামনে দোকানগুলোতে আমরা দেখছিলাম এখানকার ট্র্যাডিশনাল ড্রেস এবং হাতে তৈরি করা বিভিন্ন ধরনের শৌখিন জিনিসপত্র। খুবই সুন্দর খেলনা এবং জিনিসপত্রগুলো হাতে তৈরি করা, খুবই সুন্দর লাগছিল দেখছিলাম। আর অদ্ভুত বিষয় হলো এখানেও সেই মেঘের জন্য কিছুই দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু মেঘ আর মেঘ। এটি হচ্ছে সেই গুহাটির প্রবেশ মুখ। দেখতে পাচ্ছেন প্রবেশ মুখের ঠিক সামনেই একটি সুন্দর একটি ওয়াটারফল, অনেক উঁচু থেকে এখানে পানি পড়ছে। কত উঁচু থেকে সেটা দেখা যাচ্ছে না মেঘের কারণে, শুধু শব্দ শোনা যাচ্ছে। এই গুহাটির অন্যতম বৈশিষ্ট্যই হলো এটি, এই গুহার মুখে যেমন উপর থেকে জলপ্রপাত রয়েছে, তেমনি এর ভিতরেও
পাহাড়ি নদী বা ঝিরি রয়েছে। কি সুন্দর দৃশ্য, আর শব্দটাও কি সুন্দর লাগছে। আমরা সেই গুহাটির ভিতরে ঢুকলাম। ঢুকতে গেলে আপনাকে কিছুটা অবশ্যই ভিজতে হবে, কারণ ঠিক এই গুহার মুখেই জলপ্রপাতটি পড়ছে। সো আপনাকে ছাতা অথবা রেইনকোট না নিলে ভিজতে অবশ্যই হবে। আপনার ভিতরে ঢুকে উঠতে শুরু করলাম। এটি পৃথিবীর অন্যতম দীর্ঘ একটি গুহা। এই গুহার আসলে দুটি অংশ রয়েছে। সর্বমোট সম্ভবত 8 মিটার এবং আরেকটি পার্ট 2 মিটার, 8 থেকে 10 মিটার মতো দীর্ঘ হবে এই গুহাটি। এই গুহাটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1050 মিটার উচ্চতায় অবস্থিত। দেখতে পাচ্ছেন পাহাড়ি ঝিরি হয়ে যাচ্ছে, তার উপরে হাঁটার ব্যবস্থা করে রাখা হয়েছে। সেখান দিয়ে আমরা হেঁটে হেঁটে আর ভিতরে ঢুকে যাচ্ছি। এই গুহায় রয়েছে মনোমুগ্ধকর স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, পাহাড়ি ঝর্ণার স্রোত, জলপ্রপাত, ছোট একটি পুকুর বা লেক বলা চলে, যা এই গুহাটির সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। এই গুহার ভিতরেও জলপ্রপাত রয়েছে, একটা ছোট লেকও রয়েছে। খুব সুন্দর একটি ন্যাচারাল গেপ। আগেই বলেছি গুহাটি দুটি ভাগে বিভক্ত। একদিকে 150 মিটার দীর্ঘ, অন্যদিকে 400 মিটার দীর্ঘ পথ। গুহাটির দৃশ্য দেখে, বিশেষ করে ছাদের এবং পাশের দেওয়ালের সুন্দর সুন্দর ডিজাইন দেখে দর্শনার্থীরা মুগ্ধ হয়ে যায়। তারা ছবি তোলে, ভিডিও করে। এই গুহার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে যে প্রচুর পরিমাণে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট রয়েছে। ধারণা করা হয় যে এগুলো হাঁপানি এবং শ্বাসকষ্টের মতো শ্বাসকষ্টজনিত সমস্যায় যারা ভোগেন তাদের জন্য অনেক উপকারী। আমরা ধীরে ধীরে ভিতরের দিকে হেঁটে যাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে পানি নিচে পড়ছে, চুয়ে চুয়ে পড়ছে। এই গুহাটিকে মনে করা হয় 80 লক্ষ বছরের পুরাতন। 80 লক্ষ বছরের পুরাতন এই গুহাটি আসলে এই প্রকৃতির এক সত্যিকারের বিস্ময়, যা বহু যুগ ধরে মানুষের দৃষ্টির আড়ালে রয়ে গিয়েছিল। এটি 2003 সালে জনসাধারণের জন্য আসলে উন্মুক্ত করা হয়েছে। বিশ্বের দীর্ঘতম গুহাগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত এই গুহাটিতে যে পানির স্রোত রয়েছে তা সারা বছর ধরেই সক্রিয় থাকে। আপনি যে সময় আসেন না কেন এই পানির স্রোত দেখতে পারবেন। যে শব্দ শুনতে পাচ্ছেন, এই শব্দ শুনতে শুনতে আপনি গুহার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর ভিতরে সুন্দর লাইট দিয়ে আলোকিত করা, যেটি যার কারণে খুব সুন্দরভাবে গুহার সৌন্দর্য দেখা যায়। যদিও ভিডিওতে অত সুন্দরভাবে ফুটে উঠতেছে না। রাস্তা খুব ন্যারো হয়ে গেছে, অনেকটা সাবধানে হেঁটে হেঁটে সামনে যেতে হবে, না হলে
যে পাহাড়ের বিভিন্ন জায়গায় খোঁচা লেগে ব্যথা পেতে পারেন, তুমি যাও সামনে। সব পাথর। গুহাটির ভিতরে দুটি শাখা রয়েছে, একটি বাম দিকে একটি ডান দিকে। বাম দিকে যে শাখাটির দৈর্ঘ্য 150 মিটার লম্বা, আমরা বর্তমানে সেই শাখাটিতে আছি। সেই শাখা ধরে ধরে সামনে এগিয়ে যাচ্ছি। আমরা সম্ভবত শেষ মাথার দিকে চলে এসেছি। এখানের দেওয়ালগুলো বেশি ভিজা মনে হচ্ছিল এবং উচ্চতাও অনেক বেশি। দেওয়ালের গায়ে মনে হচ্ছিল লবণ লেগে আছে। মাঝে মাঝে মনে হচ্ছিল বিশাল বড় কোনো ডাইনোসরের একটা মুখের ভিতরে দিয়ে হাঁটছি আমরা। প্রচুর মানুষ রয়েছে, না হলে এরকম একটা পরিবেশে আপনি অবশ্যই খুব ভয় পাবেন। দেখতে পাচ্ছেন সবাই যে ঝিরি বয়ে যাচ্ছে সেই ঝিরি পানি ধরার জন্য চেষ্টা করছিল। কি সুন্দর স্বচ্ছ পানি বয়ে যাচ্ছে। আমরা বর্তমানে একদম বাম দিকের যে পথ, গুহার বাম পাশের পথের একদম শেষ মাথায় চলে এসেছি। পানি বয়ে যেতে দেখতে আসলে অনেক ভালো লাগে, শব্দটাও শুনতে অনেক ভালো লাগে। সিঁড়ি দিয়ে একটু উপরের দিকে উঠছি। এই বাম পাশের সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটি সেটা হলো এই জায়গাটি আপনাদের দেখাচ্ছি। এই যে এই জলপ্রপাতটি উপরের পাহাড়ের চিমনি দিয়ে কি সুন্দর পানি পড়ছে। এটি হচ্ছে একদম এই গুহার বাম পাশের শেষ স্থান। কি অদ্ভুত দৃশ্য। এরকম দৃশ্য আসলে অনেক মুভিতে বা টিভিতে বা ইউটিউবে দেখেছি, কিন্তু সামনাসামনি কখনো দেখার সৌভাগ্য হয়নি। পাহাড়ি গুহার মাঝখানে পাহাড়ি জলপ্রপাত, চিমনি দিয়ে কীভাবে পানি পড়ছে, পুরোই ন্যাচারাল। কিরকম ভৌতিক লাগছে দেখছেন। আমরা এখন ফিরে যাচ্ছি। এখানে আস্তে আস্তে আসলে অনেক সময় লেগে গেছে, সবাই অনেক টায়ার্ড। আমাদেরকে আরো অনেকটা দূর গাড়ি চালিয়ে ফিরে যেতে হবে। তাই আমরা বাম পাশের যে পথটি সেটি শেষ পর্যন্ত দেখেছি। সবাই বলছিল যে ডান পাশের পথটি না দেখা একই হবে সম্ভবত।
যদিও আমার খুব ইচ্ছে ছিল ডান পাশেও ঘুরে আসার, আর বাম পাশে যে পড়তে সেটা ছিল 150 মিটার, আর ডান পাশেরটা ছিল 400 মিটার। তো সবাই সিদ্ধান্ত নিল যে না, ডান পাশেটা দেখবে না, তাই আমরা ফিরে যাচ্ছি। দেখুন লবণ, পুরো পাহাড়ের গায়ে লবণ। দেখে মনে হচ্ছে আসলে কোনো বড় ডাইনোসরের পেটের ভিতরে আমরা এখন আছি। দৃশ্যগুলো এমন মনে হচ্ছে, যারা অ্যানাকোন্ডা মুভি দেখেছেন, যার পার্টগুলো দেখেছেন, যখন কোনো মানুষ আস্ত মানুষকে গিলে ফেলে আবার সে মানুষগুলোকে মুখ থেকে উপরে উপড়ে ফেলে, সেই সিনের মতো। প্রকৃতি কত রহস্যময় আসলেই। 80 লক্ষ বছরের পুরাতন গুহা। আমরা আবার বাইরের দিকে ফিরে এসেছি, এখন আমরা বের হয়ে যাব। এই যে আমাদের এক্সিট গেট দেখতে পাচ্ছেন, একদম মুখের সামনে এই যে পানি কিভাবে পড়ছে, ওয়াটারফলের পানি। ঢোকার সময় ভিজে গিয়েছিলাম, বের হওয়ার সময় হালকা ভিজে গেলাম। অসম্ভব সুন্দর দৃশ্য, ভিতরের থেকে বাইরের দৃশ্যটি ভীষণ সুন্দর। মেঘ যদি আমাদেরকে পুরো ছেয়ে না থাকতো, তাহলে আরো আশেপাশের দৃশ্যগুলো দেখে আরো বেশি মুগ্ধ হতাম, ভালো লাগতো। কিন্তু পুরো মেঘে ঢাকা সবকিছু। প্রকৃতি সব রূপে আসলে দেখা উচিত। আমরা অবশেষে সেই মেঘের রাজ্য থেকে, পাহাড়ের উপর থেকে নিচে নেমে এসেছি। দেখেন নিচে কতটা সবুজ, ওখানেও সবুজ আশেপাশে ছিল, কিন্তু মেঘের কারণে সেই সৌন্দর্যটা আসলে দেখতে পারিনি। এখন নিচে এসে দেখেন সবুজ, ওখানে যদি মেঘ না থাকতো আরো সুন্দর দেখতে পারতাম। তবে সেখান থেকে ঘুরে এসে কিছু বিষয় আপনার সাথে শেয়ার করতে চাই। মহান আল্লাহর রহমতে আমরা দুটি বড় ইনসিডেন্ট হওয়া থেকে বেঁচে গিয়েছি। প্রথমটি হলো যে আমরা প্রথমে যে উপত্যকায় গিয়েছিলাম, যেখানে চারদিকে শুধু মেঘ আর মেঘ, মেঘের কারণে কিছু দূরেও, একটু দূরেও 2-3 হাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না। ওখানে আল্লাহর রহমতে আমার ছোট ছেলেটি মানে হারিয়ে যাওয়া থেকে বেঁচে গেছিলাম, কারণ সে যদি কোনো কারণে আমাদের কাছ থেকে একটু দূরে মিসিং হয়ে যেত, ওখানে কিছুই দেখা যাচ্ছিল না। মানে আসলে আশেপাশে কি আছে না আছে দেখাই যাচ্ছিল না, তাহলে আর ওখানে খুঁজে পেয়ে পাওয়া একদম অসম্ভব ছিল। তারপরে আবার আশেপাশে যে পাহাড় ছিল, এমনও হতে পারতো যে পাহাড় থেকে নিচে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। আল্লাহর রহমতে খুব বড় একটা বিপদ থেকে আমরা এখানে বেঁচে গিয়েছি। দ্বিতীয়টি, আমরা ওখান থেকে ওই পাহাড়গুলো থেকে নেমে যখন আমরা সেকেন্ড আমাদের যে ডেস্টিনেশন ছিল চাল গুহা, সেখানে গিয়েছিলাম। সেই গুহায় দেখতে দেখতে তো অনেকটাই বিকাল হয়ে গেছিল। বিকাল হয়ে যখন আমরা ফেরত আসতেছিলাম, আমরা যে রাস্তায় গিয়েছিলাম সেই রাস্তায় আপনাদের দেখিয়েছি দুই পাশেই প্রচুর পরিমাণে বাসা ছিল, মানুষের আনাগোনা ছিল, কিন্তু আমাদেরকে ম্যাপ বারবার ভুল ডিরেকশনে নিয়ে যাচ্ছিল। এমন এমন রাস্তায় নিয়ে যাচ্ছিল যেখানে কোনো আসলে রোডই ছিল না, কাঁচা রাস্তা বাই। তো মানে অনেকক্ষণ আমরা সেই পাহাড়ের উপরে, এক পাহাড় থেকে আর এক পাহাড়ে, জনমানবহীন জায়গায়, কবরস্থানের পাশ দিয়ে ঘুরছিলাম। কোনো মানুষও পাচ্ছিলাম না কাউকে জিজ্ঞাসা করার যে আসলে আমরা কোথায় আছি। মানে অনেকক্ষণ, মানে কতক্ষণ আমরা খুবই আতঙ্কগ্রস্ত হয়ে গেছিলাম, কারণ আমরা একসময় ভাবতেই শুরু করেছিলাম যে এই পাহাড়গুলো থেকে আমরা আসলে আদৌ মেন রোডে আসতে পারবো কিনা। এবং ওই সময়গুলোতে এতটাই আমরা আতঙ্কগ্রস্ত ছিলাম যে ভিডিও করে রাখবো বা ভিডিও করবো, সেই সেটা হয়নি। সবাই ভয় পেয়ে গেছিলাম আমাদের, কারণ আপনি যদি ঘন্টার পর ঘন্টা ড্রাইভ করে যান, আপনার আশেপাশে কোনো মানুষ নেই, বাড়িঘর নেই, এমন একটা জায়গায়
তো আপনি অবশ্যই ভয় পাবেন। আর যেভাবে চলতে থাকে সন্ধ্যা হয়ে যায়, গাড়ি কোথাও কোনো পেট্রোল পাম্প নাই, কিছু নাই, এটা আরো ভয়ের বিষয়। তো যা হোক, ম্যাপ আসলে অনেক সময় অনেক ভুল রাস্তায় নিয়ে যায় বা শর্টকাট করতে যে এমন সব রাস্তায় আমাদেরকে নিয়ে যায়, খুবই বিপদের মধ্যে ফেলে দেয়। পরবর্তী তো আমরা সেইখান থেকে আল্লাহর রহমতে দোয়া দুরূদ পড়া শুরু করেছিলাম। তো আল্লাহ আমাদেরকে রহম করেছেন, আমাদেরকে পরবর্তীতে এই মেন রোডে নিয়ে এসেছে রাত হওয়ার আগেই। দেখছেন সন্ধ্যা হয়ে নেমে আসতেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমাদের এখন আজকে টার্গেট হলো আমরা আঙ্কারার উদ্দেশ্যে গাড়ি চালাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের টায়ার্ড হই বা আমরা চিন্তা করি যে এখন আমাদের রেস্ট নেওয়া দরকার, ততক্ষণ পর্যন্ত গাড়ি চালাবো। তারপরে আমরা কোনো এক জায়গায় আশেপাশে হোটেল দেখে সেখানে আজকে রাতে থাকবো। আর কৃষ্ণ সাগরের পাশ দিয়ে রাস্তাটা, সেই রাস্তায় আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি। এই রাস্তা গাড়ি চালানোর মজাও অনেক বেশি। তো আজকে রাতে কোথায় থাকবো বা থাকবো কি করবো সেটা আগামী পর্বে আপনাদেরকে সাথে শেয়ার করব। আগামী পর্বে ইনশাল্লাহ আমাদের এই ভ্রমণের শেষ পর্ব হবে। তো আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। দেখা হচ্ছে পরের পর্বে। আল্লাহ হাফেজ।